রিলেশনশিপে থেকেও কেন হাইড করে রেখেছিস? কিন্তু অনেকদিন খাইনি জানিস, আমি তো সবকিছু মেনে নিই। কোনটা মানে ওই যে তো কিছু বলতে চাও? আস্তে আস্তে সেই ছেলের সঙ্গে এদিক ওদিক করে যোগাযোগ। বসবে না এই সাইডে? ঠিক আছে, এখান থেকে বসবো। ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। ফ্যানের একটু আওয়াজ হবে, কিন্তু যেহেতু গরমকাল পড়ে গেছে একটু গরম লাগছে, তো ফ্যান না চালালে না মানে ঠিক করে করতে পারবো না, ঘাম ফাম হবে, তো একটুখানি ফ্যানটা চালিয়ে দিলাম। এবার আমরা স্টার্ট করি। তো আজকে আমরা করতে চলেছি Q&A ভিডিও আমার মার সাথে। অফকোর্স তোমরা সবাই অনেক কোশ্চেন্স করেছো, তো সেগুলোরই আজকে আমরা দুজন মিলে অ্যান্সার করব। তো চলো স্টার্ট করা যাক। এক্সাইটেড? ওকে, ফার্স্ট কোশ্চেনটা আসছে, জাস্ট কিউরিয়াস, তোমার বাবার সাইডের রিলেটিভসরা নেই? কখনো ভিডিওসে দেখিনি, শুধু তোমার মাসিদেরই দেখেছি, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওর বাবার সাইডে মানে আছে বলতে ওর একটা পিসি আছে, আর হচ্ছে ওর ঠাকুমা আর একটা পিসি ছিল, মানে আনম্যারিড পিসি, সে তো বছর 2 আগে মারা গেলেন। দেখিয়েছিলাম ওই সেই আমাদের বাড়ির ভিডিও। এবার ওর ঠাকুমা তো তারও 2 বছর আগে মারা গেছে। আর ছোট পিসি আছে, এবার ছোট পিসি মানে সব সময় সবকিছুতে আসতে পারে না, শরীরের একটু প্রবলেম আছে। তাছাড়া ওর পিসির 2 মেয়ে দিল্লিতে থাকে, একটা পুনেতে থাকে, এবার সেখানে যাওয়া আসা করতেই ও মানে ওদের বেশিটা টাইম চলে যায়। আর এবার ওর ছোট পিসির বাড়ি দুর্গানগর, কিন্তু ওরা দুর্গানগরে খুব কম টাইমই থাকে, যার জন্য মানে কোনো কিছুতে অ্যাটেন্ড করা ওদের পক্ষে একটু অসুবিধাই হয়। আর আমার বড় জেঠুর বাড়িও এখানেই। তোমরা আই থিঙ্ক আমার শর্টসে দেখেছো, আমি আমার দাদার দোকানটা দেখিয়েছি, প্লাস আমি ওদের বাড়ি গেছি, সেটারও ভ্লগ করেছি, বাট তোমরা মিস করে যেতে পারো কারণ লং ভিডিওতে মেজো জেঠু তো মানে কিছুদিন আগে মারা গেছে, ওনার একটা ছেলে আছে, কিন্তু সে খুব একটা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না। বড় জেঠুর সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে আমাদের, বড় জেঠুর মেয়ে। হ্যাঁ, ওরা এসেছিল, পুজোতেও এসেছিল। আজকে যে ব্লগটা পোস্ট করছি মানে তারপরে ওর লাস্ট ব্লগটা ওটাতে দেখতে পাবে। ওর বড় পিসি, যে পিসির হচ্ছে ছেলে, তো আমাদের বাড়ি থেকেই মানুষ, সেও আমাদের বাড়ির কাছাকাছিই থাকে, সেও এসেছিল আমাদের পুজোয়, এবং তার সঙ্গে ভালো সবাইকেই দেখো। কিন্তু বিষয়টা হচ্ছে মাসিরা এসে বাড়িতে থাকে তো অনেকদিন করে, অন্যরা যারা আমাদের রিলেটিভসরা সব বেশিরভাগটাই মানে যাদের সাথে যোগাযোগ আছে সব বনগাতেই থাকে, তো তারা আসলে অতটাও বুঝতে পারো না, ভ্লগে দেখালেও বুঝতে পারো না রিলেটিভসরা মানে কোনটা কে। কিন্তু মাসিরা এসে থেকেছে, ওই জন্য তোমরা ভাবছো যে এরাই হয়তো রিলেটিভস, বাট না, আমাদের বাবার সাইডের রিলেটিভস এর সাথেও ভালো যোগাযোগ আছে, আর তারা আসে কাছাকাছি আছে, মানে প্রায় দেখা হয়, বাজারে গেলেই দেখা হয় এরকম। তো ওই জন্যই বাড়িতে এসে থাকে না বলে অতটাও চেনো না, মানে ব্লগে দেখানো হয়, এই আর কি। তুমি কি কারেন্টলি এক্সট্রা বা অ্যাডিশনাল কোনো জব করো কিনা? না, আমি কোনো জব করি না। আমি আগে পোস্ট অফিসে জব করতাম, বাট সেটা ছেড়ে দিয়ে এসেছি। সেটার স্টোরিটা আমি একটা শর্টসে শেয়ার করেছিলাম, তো সেটা জানি না তোমরা দেখেছো কিনা, বাট আমি জবটা ছেড়ে দিয়েছি, এখন আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার। কিছু বলতে চাও? সবাই ওইটাই জিজ্ঞেস করে, মানে তুই যেহেতু পোস্ট অফিসে কিছুদিন ছিলি, তো What was your mother's first reaction when you quit a government job to become a content creator? মানে তখন মানে গভর্নমেন্টের জব নিয়ে আমি খুবই মানে আগে চিন্তা করতাম, কারণ ও পড়াশোনায় প্রথম ছোট থেকেই খুবই ভালো ছিল। আমি যতটা না খুশি হয়েছি আমার চাকরি ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করবো বলে, তার থেকে মা বেশি খুশি হয়েছে, কারণ সারাক্ষণ আমি বাড়িতে থাকতে পারি না। সেই সময় মানে চাকরিতে এরকম একটা সিচুয়েশন হবে আমরা কখনো মানে কি আশাই করিনি। এবার এই চাকরিটাও ঠিকঠাক ছিল না, মানে ওর জন্য ঠিক না আর কি, নট ফর মি। মানে কিছু জিনিস হয় না যেটা আমাদের জন্য না। ওটা মানে মাধ্যমিক লেভেলেরই চাকরি। এবার ও মানে আমরা প্রথমে সেটা বুঝতে পারিনি, মানে প্রথমে যদি আমরা বুঝতে পারতাম তাহলে ওকে জয়েন করতেই দিতাম না আমরা। তা যাই হোক, একটা পেয়েছিল। এবার আমরা প্রথমে সত্যি তখন চাকরিটা সম্বন্ধে অতটা বুঝতে পারিনি, ভাবলাম করুক, হয়তো 2-5 বছর পরে এক্সাম হবে, হয়ে তখন একটা মানে কি ভালো একটা এতে আসবে। কিন্তু সে তো মানে পরে ঢুকে তো বুঝতে পারলাম যে এটা মানে একদম মাধ্যমিক লেভেলের ছেলে মেয়েদের জন্যই ঠিকঠাক আছে। তাতে মানে কি ও যখন চাকরি ছেড়ে দিল আমরা খুশি হয়েছি, একটুও দুঃখ পাইনি। মানে আমার থেকে বেশি আমার মা হয়েছে এমনিতে, তাই আমি কন্টেন্ট ক্রিয়েট করি। মানে সারাদিন ধরো এডিটিং, তারপর ব্র্যান্ডের সাথে কথা বলা, শুট এসব থাকে, তাতেই আমার মার মনে হয় আমি মার সাথে কথা বলছি না ঠিক করে। এবার শুট তো যা করে ওর ওপরের ঘরেই করে, আমি নিচের দিকেই থাকি। এবার তখন যেন মনে হয় যেন নিচে আমি একাই আছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমার মা মানে কাকিমার লাইফ স্টোরি শুনতে চায়। লাইফ স্টোরি তো অনেক কিছু, তো ছোট্ট করে কিছু একটা কোন একটা পার্ট লাইফের, বিয়ের ব্যাপারটা শেয়ার করতে পারো। বিয়ের ব্যাপারটা তো মানে কোনটা, মানে ওই যে তো
ওর বাবার যে মানে ফার্স্টটা বলো তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। ওই টাইমে লাভ ম্যারেজ খুব মানে গুণে হয়তো বলা যেত 100 জনের মধ্যে হয়তো 2 জনের অ্যারেঞ্জ লাভ ম্যারেজ হতো, তাও না হয়তো বলো না, খুব কমই হতো। মানে ওর বাবার সঙ্গে মানে ওর বাবার একটা পিস্তুত দিদির বাড়ি আমার বাপের বাড়ির কাছে, ওই দিদির সঙ্গে আমার মার আবার খুব মানে কি চেনা। ওই দিদির হচ্ছে বাপের বাড়ি আর আমার মার বাপের বাড়ি এপাড়া ওপাড়া ছিল। আমার মার আগে বিয়ে হয়, তারপরে আমার বাবাই আবার মানে ওর বাবার যে পিস্তুত বোন তার বিয়ে ঠিক করে। এমনি আমাদের কোনো রিলেটিভ না, এমনি ওই পিস্তুত দিদির সঙ্গে আমাদের এমনি খুব চেনাশোনা ছিল। তো এবার যখন আমার বিয়ের মানে কি কথাবার্তা হচ্ছে, তখন এর বাবা যে পিস্তুত হচ্ছে দিদি, এবার সে আমার মাকে বললো, দিদি আমার মামার একটা ছেলে আছে, তা তোমার মেয়ের জন্য তো ছেলে টেলে দেখছো, তা দেখতে গেলে হয় না? আমার মা বললো কি, দেখ তুই তোর মামার ছেলের কথা বলছিস, কিন্তু যে মামা ছিল সেই মামার সঙ্গে আমার বিয়ের একটা মানে একটা ঘটনা ছিল। তা বলছে কি ঘটনা? তা বলছে মানে আমার বনগায় এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। এবার সেই যে ছেলের সঙ্গে আমার মায়ের বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের বন্ধু ছিল এর বাবার বাবা আর কি, মানে এর দাদু ছিল সেই ছেলের বন্ধু। এবার কোনো কারণে বিয়েটা ভেঙে গিয়েছিল, মানে একদম হ্যাঁ শেষ মুহূর্তে ফাইনাল হয়ে গেছিল, একদম লাস্ট মোমেন্টে গিয়ে মানে হয়তো 1 সপ্তাহ আগে এরকম বিয়েটা ভেঙে গিয়েছিল। এবার তখন ওই ছেলের মানে আমার মার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল মানে তার বন্ধু মানে দাদু আর কি, সে মানে অনেক কথা বলেছিল যে দেখবো ওই মেয়েকে বিয়ে কেমন করে দেয়, বর আসলে আমরা বনগা থেকেই আটকে দেবো, গাড়ি পাস হতে দেবো না, এরকম আর কি কয়েকটা কথা টথা বলেছিল। এবার মা বলে কি, দেখ সেই ছেলে তার বাবার সঙ্গে এরকম একটা আমার বিয়ে নিয়ে গন্ডগোল ছিল, তা আমি ও ছেলের সঙ্গে মেয়েকে দেব না। এবার হচ্ছে তখন ওই এর বাবার পিস্তুত দিদি বলেছিল যে সে ভদ্রলোক তো আমার মামা তো বেঁচেই নেই, আর তারপরে তার সঙ্গে তো তোমার বিয়ে ঠিক হয়নি, ঠিক হয়েছিল তার বন্ধুর সঙ্গে, তা একবার তো গিয়ে দেখাই যায়। তা আমি তখন মানে টিউশনি করতাম। তা ওই একদিন সকালে মা আর ওই মাসি মানে ওই যে এর বাবা পিস্তুত দিদি, হ্যাঁ ওরা মানে কি দেখতে আসবে বলে বেরিয়েছে, মা আর হচ্ছে ওই মাসি, আর আমিও বেরিয়েছি টিউশনিতে যাবো। আমি আমার রাস্তা যেদিকে উল্টো দিকে ওদের রাস্তা। এবার মা আর মাসি বেরিয়ে গেল, আমিও টিউশনিতে চলে গেলাম। এবার আমরা জানি যে মা প্রথমতেই যখন বলছে যে না ওই ছেলের সঙ্গে দেবো না, আমরা মানে ওটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাইনি। কিন্তু পরে সেই আস্তে আস্তে সেই ছেলের সঙ্গে এদিক ওদিক করে যোগাযোগ করে সেই তোমার শর্টে শেয়ার করলো ব্যাপারটা, তো মাঝখানে আরো অনেক ঘটনা আছে। তোর বাবা দেখতে এসছে আমাদের বাড়ি, খুঁজে হয়নি, ফিরে চলে গেছিল। হ্যাঁ ফিরে চলে গেছিল, মানে হওয়ার চান্সই নেই কোনো, এরকম হয়ে গেছে। ওকে তাহলে আর কিছু বলবে না? আর কি, এই তো ঘটনা। এখন বলতে বসলে মানে 26-27 বছর তো কেটেই গেল, ভালোভাবে কেটে। হ্যাঁ ভালোভাবে, খুবই ভালোভাবে। Okay, auntie's opinion on revealing clothes. Is there any restriction for you in this matter? Asking this because my parents don't like it at all when I am wearing something little bit revealing, even for sleeveless. না আমার ওইরকম কিছু নেই, কারণ তোমরা তোর ভিডিওতে ওর ড্রেস ফ্রেস দেখে বুঝতেই পারো। যদি তাই নিয়ে কত লোকের কত কমেন্ট, যদি আমার যদি সেরকম কোনো রেস্ট্রিকশন থাকতো তাহলে তো পড়তেই পারতো না। আমি মনে করি যে প্রফেশনে হ্যাঁ যেমন দরকার আছে, এখন তো আমরা ছোট না, একটা বাচ্চাকে বলা যায় যে এটা ভালো এটা খারাপ, কিন্তু একটা বয়সের পর নিজেকে বুঝতে হবে যে কোনটা ঠিক। আর তারপরে বডি কার কেমন সেটা বুঝেও খানিকটা পড়া উচিত। তবে আমার মনে হয় না ওকে স্লিভলেস পরলে কি হ্যাঁ কিছু পরলে তেমন কোনো অসুবিধে লাগে। অসুবিধে হলে তো আমার চোখে লাগলে অবশ্যই আমি বারণ করতাম। তাও এমন আছে যে মা অনেক সময় বারণ করে, কিন্তু আমার বাবা জীবনেও বারণ করে না। আমার বাবা যদি বলে যে এই জিনিসটা একটু কেমন লাগছে, মানে হয়তো সেই রেগে বা মানে রেস্ট্রিকশনের দিক থেকে না, এমনি হয়তো বললো একটু বেশি শর্ট লাগছে বা কিছু, বাবা বলবে না না এখন এরকমই পরে, এখন এরকমই চলছে। মানে ভাগ্য করে একটা বাবা পেয়েছি। বাবার দিক দিয়ে কোনো কিছুতে না নেই, মানে ড্রেসের দিক থেকে তো একদমই না, কখনোই বাবা আমাকে কোনোদিন ড্রেসের বিষয়ে কিছু বলেনি। ইভেন এখনো মা কিছু বললেও সেটা বাবা বলে যে না এটা ঠিক আছে, এখন এরকমই চলছে। তোমার হবি কি? ইউটিউব চ্যানেল কি করে খুললে একটু
ভিডিও দিয়ে হেল্প করো। ইউটিউব চ্যানেল কি করে খুললাম সেগুলো আই থিঙ্ক তোমরা টেক সাপোর্ট ভিডিও যারা বানায় ইউটিউবে, টেকের ওপরে ভিডিও যারা বানায় তাদেরটা দেখলেই বুঝতে পারবে, কারণ এটা ঠিক অ্যাকচুয়ালি আমার টপিক না, আর আমি ভালো করে বলতেও পারবো না। আমি ওরকম একটা ইউটিউব ভিডিও চালিয়ে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় সেটা দেখেই ইউটিউবে ভিডিও মানে চ্যানেলটা খুলেছিলাম। তো আমারও নিজের জানা নেই, আমাকে তোমাদের জন্য যদি ভিডিও বানাতে হয় আবার আমাকে ভিডিও দেখে বানাতে হবে। তো তার থেকে ভালো তোমরা অ্যাকচুয়ালি কারোর ভিডিও দেখে নাও যারা এরকম টেকের ওপর মানে ইউটিউবের সব সেটিংস এর উপরে কিভাবে কি করতে হয় এরকম ভিডিও বানায়, সেটা বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য, মানে তোমাদের ভালোর জন্যই বলছি। হবি কি? আমি ছবি আঁকতে ভীষণ ভালোবাসি ছোট্টবেলার থেকে। আমি মানে ছোটবেলায় স্কুল থেকে বাড়ি এসে জামা কাপড় কিন্তু প্র্যাকটিস করিস না, টাইম পাই মাঝে মধ্যে এক একটা তো আঁকার জন্য আমি বলি, কিন্তু আমি আঁকি আমার তো হঠাৎ মনে হলো একটা ছবির অর্ধেকটা করলো আর 6 মাসের মধ্যে ছবি জিনিসটা না এমন মানে একবারে বসে কমপ্লিট করতে হবে, না হলে না সেটা পরে আর হয় না, এটা আমি দেখেছি। ও অনেক ছবি এরকম করে, হঠাৎ খুব মনে হলো আজকে কিছু একটা করবো আঁকবো, ব্যাস সব মানে নিয়ে সরঞ্জাম নিয়ে বসে পড়লো। আমি যদি তখনই ওটা করে উঠি ঠিক আছে, কিন্তু ওই সময় যদি কেউ খেতে ডাকলো বা আমি কোনো একটা কাজে উঠলাম আর হয় না, মানে ওই না একটা মানে ফ্লো থাকে ওটা রিদিমটা নষ্ট হয়ে গেলে আর ইচ্ছা করে না। ছোটবেলায় ইনকমপ্লিট ছবিগুলো এবার একটু কমপ্লিট করিস। কেমন করে বল? হ্যাঁ আমার খুব মানে খুব লাগে যে মানে এই ছবিগুলো আর একটু হাত দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জানি করব। দিদি তুমি ছোটবেলায় কি দুষ্ট ছিলে? আর তোমায় দেখে মনে একদম না, আমি ভীষণ শান্ত ছিলাম, মানে সেই সাত চড়েও রাখারে না যেরকম বলে না, আমার কোনো কিছু নষ্ট করেনি। তবে হ্যাঁ একটু ও মাকে ছাড়া ও মানে একটা মিনিটও থাকতে পারতো, এখনো আছে, মানে বড় হয়ে যাওয়ার পর যেরকম হয় ছোটবেলার মতো না। এমনকি আমার বন্ধুরা বলে হয়তো কোথাও ঘুরতে গেছি বা সারাদিন হয়তো বাড়িতে নেই, আমি মাকে ফোন করে সব ডিটেলসে বলতে থাকি, মানে আমার বন্ধুরা পর্যন্ত বলে তুই মাকে ফোনে এত ডিটেলসে কেন বলছিস? এটা আমার না মনে হয় না যে আমি ডিটেইলসে বলছি, ফোনে অনেকবার খবর নিই। হ্যাঁ আমার মনে হয় না যে আমি ডিটেইলসে বলছি, আমার মানে এটাই আমার সাথে বলতে হবে, আমার এরকম একটা ব্যাপার। আর আমি যদি ফোন না ধরি, আমি যদি বাইরে থাকি, তাহলে তো মার টেনশন স্টার্ট। তো মা ফোন করার সাথে সাথে আমাকে ফোন ধরতে হবে। শুধু ও না, ওর বাবাও বাইরে গেলে যদি আমি ফোনে না পেলেই আমার টেনশন শুরু হয়। আমারও আছে এই জিনিসটা মার থেকেই এসেছে, তো এটা আছে আমাদের। আর তোমায় দেখে মনে হয় ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট। তোমার রেজাল্ট কেমন ছিল 10 আর 12 আর কলেজে তুমি কি নিয়ে পড়াশোনা করেছিলে? কলেজে আমার ম্যাথ অনার্স ছিল, এন্ড অ্যাকচুয়ালি আমি পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম প্রথম থেকে। মানে কেউ হয়তো ইমাজিনও করেনি যে আমি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর। কখনো হয়তো কোনো ক্লাসে যে একটা খুব ভালো রেজাল্ট করলো, পরের বারে গিয়ে আবার একটু মানে কি কমে গেল, সেরকম না। ও মোটামুটি এভারেজ মানে কি একই রাখতো। মাধ্যমিকে 92 পয়েন্ট কত মানে টোটাল 646 পেয়েছিলাম, 92 পয়েন্ট সামথিং। আর 12-এর ক্লাস 10-এ 12-এর রেজাল্ট ছিল আমার 85 পয়েন্ট সামথিং। পিওর সায়েন্স ছিল আমার 12-এ। এবার 12-এ সবারই একটু কমে, ঠিক আছে, পিওর সায়েন্স হলে ওই 92 পাওয়া বিশাল মানে মাথা দরকার, তার জন্য অত মাথাও ছিল না, সত্যি তাই। মানে আমি হ্যাপি, সত্যি আমার রেজাল্ট নিয়ে আমি হ্যাপি। আর কলেজেও আমার ওই তো কত 75 ছিল, মানে 10 করে করে। কলেজেও খুব চাপ ছিল, ম্যাথ অনার্স ভীষণ টাফ, তো ভালোই রেজাল্ট ছিল আমার, মোটামুটি খারাপ কখনোই ছিল না। রেজাল্ট কোনোদিনই খুব একটা মানে কমা হয়নি। প্লিজ শেয়ার। কারা জলসা দিকে তার বাড়ি যাচ্ছে। Please share whether I should buy iPhone 16 or iPhone 16 Pro Max. বলবো যদি বাজেট থাকে তাহলে iPhone 16 Pro Max কেনো, কারণ কোয়ালিটি অনেক বেটার হয় আমার কাছে। মানে আমি একটা নর্মাল সেটও ইউজ করেছি, নর্মাল 12, আর এটা হচ্ছে আমি যেটা ভিডিও করছি এটা হচ্ছে 15 Pro Max। তো অবভিয়াসলি প্রচুর ডিফারেন্স, ঠিক আছে। মানে ফোকাসিং এর একটা প্রবলেম হয় নর্মাল গুলোতে, মানে নর্মাল 16, 14, 15 নর্মাল যেগুলো, সেগুলোতে একটু ফোকাসিং এর প্রবলেম আমি ফেস করেছি ফ্রন্ট ক্যামেরাতে। আমার মনে হয় যে কোনো রেঞ্জের 15 হোক বা 14 হোক, যে কোনো রেঞ্জের ক্ষেত্রে প্লাস আর প্রো ম্যাক্সটা সব থেকে ভালো। যদি 16 Pro Max অ্যাফোর্ড করতে পারো তাহলে তো খুব ভালো, আর যদি একটু বাজেটের প্রবলেম হয় তাহলে 16 প্লাসটা দেখতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন আছে ফ্রেন্ডশিপ উইথ ইউর মা। বলো। কিছু বলছে না, চুপ করে আছে। মার সঙ্গে মানে কেমন সম্পর্ক?
তুই বল সেটা। তুমি বলো না। মেয়ের সঙ্গে কি মার সম্পর্ক খারাপ হয়? না, সবার হয় না ভালো। তুমি ভালো করে একটু বলো না। আমাদের সম্পর্ক তো তোমরা তো ভিডিওতে দেখো, দেখে তো তোমরাও খানিকটা বুঝতে পারো আমাদের সম্পর্ক কখনোই খারাপ না। তবে হ্যাঁ, ও একটু রাগটা হলে তখন একটু জোরে জোরে হাঁটে, জোরে জোরে হাঁটে। হ্যাঁ, দরজাগুলো একটু জোরে জোরে দেয়, মানে ওর বিপক্ষ কথা একটু বললে তখন এগুলো একটু হয়, সেগুলো আমি বুঝতে পারি। ওর মুখ দেখলে বুঝতে পারি ওর হয়তো কোনো বিষয়ে একটু রাগটা, সেই রাগ কোনোদিন ওর হয় না, ওর সঙ্গে আমার হয় না। মানে হয়তো সামান্য একটু কিছু, কিন্তু খানিকক্ষণ চুপচাপ থাকলে, আমিও কথা না বললে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আসল কথা, রাগ করবে কি, আমি তো সবকিছু মেনে নিই। আমিও মানে এরকম না যে আমি খুব বাজে, আমার সবকিছু মেনে নেই তা না। আমিও বাবা মাকে সবসময় চেষ্টা করি কোনো কিছুতে যেন হার্ট না করি, এরকম। মানে আমিও খুব ভালো মেয়ে, সেটা বলো, সেটা অবশ্যই আমি সব মেনে নিই। না, সে তো অবশ্যই। ও আমাকে বোঝে, আমিও ওকে বুঝি। তবে হ্যাঁ, ও যেটা খেতে পছন্দ করে সেটা মানে কি করে দিতে হয় ওকে। ও কেনা খাবার খুব বেশি পছন্দ করে না। মা তুমি এটা করো, ওটা করো। আর আমার মা খুব সুন্দর রান্না করে, মানে আমার সব থেকে ফেভারিট রান্না হচ্ছে মার হাতের রান্না। আমার বেস্ট লাগে মার হাতের রান্না, স্পেশালি মার হাতের বিরিয়ানি। তো তোর মা রান্না করে ঠিকই, কিন্তু মানে 3-4 জনের ঠিক আছে, 10-12 জন হলে তখন কিন্তু আমি আর মানে কি ঠিক রাখতে পারি না, কারণ অল্প রান্না করে করে অভ্যাস, তো বেশি রান্না মানে ঠিক আমার যেন আয়ত্তে থাকে না। ওকে, নেক্সট কোশ্চেন, ইওর মমস পিওভি অন ইওর ডেটিং লাইফ। লাভ লাইফ সম্বন্ধে, লাভ লাইফ সম্বন্ধে পিওভি মানে তোমার কি ধারণা, তোমার কি মনে হয়? মানে তোর বিষয় না গো মা, তোমার লাভ লাইফ। আমার তো লাভ লাইফ নেই। ওর সঙ্গে যেটুকু কথা বলেছি, মানে এটা ও সম্পূর্ণ নিজের মানে কি ওপরেই ছাড়তে বলেছে, সুতরাং ওই জন্য আমরা ও নিয়ে আর ভাবছি না। ও মানে ছেড়েই দিয়েছে ভাবা, আর ভাববেই না। ভাবছি না মানে কি, মানে ছেলে দেখার বিষয়টা নিয়ে আর ভাবছি না। মানে নিশ্চয়ই ও একটা ঠিকঠাক কিছু করে রেখেছে। আমি যেটা বুঝি, হয়তো সময়ে মানে ওর যখন সময় হবে, মনে করবে যে বাবা মার সঙ্গে এটা শেয়ার করার দরকার, তখন হয়তো করবে। আমি এ নিয়ে বেশি আর ঘাঁচাই না। ওকে, র্যাপিড ফায়ার কোশ্চেন, ঠিক আছে? যে জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে বলতে হবে, জন্য মিলেই বলবো। আমি আমারটা, তুমি তোমারটা, কিছু না ভেবে। হোয়াটস ইওর ড্রিম ডেস্টিনেশন? আমি হচ্ছে নিউ ইয়র্ক। আমি পৃথিবীর মধ্যে, আমি হচ্ছে আমার ইন্ডিয়াতেই সব দেখি। কোনটা মানে একটা ড্রিম ডেস্টিনেশন হয় না, ওখানে আমি যেতে চাই বাট জানি না হবে কিনা, এরকম একটা ব্যাপার। আমার তো যা দেখিনি সে সব জায়গায় যেতে ইচ্ছা করে ভাই। একটা তো আন্দামানে যাব বলে মানে খুব এক্সাইটেড, জানি না কবে যেতে পারবো। আপাতত আন্দামানে যেতে পারলে আমি খুশি। আচ্ছা, টি কফি? আমার তো টি। আমিও টি। আমার সত্যি খুব একদমই ভালো লাগে। আমার ঠিকঠাক লাগে, বাট মানে শীতকালে একদিন একটু খেলাম, খুব ঠান্ডা পড়লে একদিন খেলাম, ঠিক আছে, কিন্তু আমাদের খুব বাজে চায়ের নেশা আছে, আমাদের নেশা হচ্ছে চায়। মানে নির্দিষ্ট টাইমে তো দরকারি, মাঝেও 2-3 বার হলে মনে হয় না, ওই টাইমটা পার হয়ে গেলে ব্যাস মাথা ধরবে, কেমন একটা মনে হবে, কতক্ষণ একটু চা খাবো, এইগুলো হবে। ক্যাট অর ডগ? ডগ মানে বাড়িতে রাখার কোনোটারই পক্ষপাতী না আমি, মানে কোনো রাস্তায় যেসব কুকুর টুকুর থাকে তাদের একটু খেতে টেতে দিই, ঠিক আছে, কিন্তু বাড়িতে ওইভাবে পোষার বাড়িতে কোনো পেট রাখারই আমি একদম পক্ষপাতী না, সেটা যাই হোক না কেন, আমি একদম পক্ষপাতী না বাড়িতে কিছু পোষার। ইওর বেস্ট চাইল্ডহুড মেমোরি? বেস্ট মেমোরি হচ্ছে আমরা যখন কালী পুজোয় মামার বাড়ি যেতাম, সব ফ্যামিলি মেম্বাররা, ভাই বোনরা এক জায়গায় হতাম, ওটা আমার কাছে বেস্ট চাইল্ডহুড মেমোরি। অ্যান্ড কারণ ওটা চাইল্ডহুডেই হতো, এখন আর হয় না, তো ওটা আমার কাছে বেস্ট মেমোরি, সত্যি সত্যি। মোমো পিৎজা? পিৎজা আমার মোমো, স্টিম মোমো, তাও অনলি স্টিম, প্লেন একদম স্টিম মোমো আমার খুব পছন্দ। গোল্ড জুয়েলারি আর সিলভার জুয়েলারি? গোল্ড জুয়েলারি। আমারও। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, প্লিজ দিদি আমার কোশ্চেনগুলো বলো, তাহলে আমার ভালো লাগবে। আমার নাম শ্রাবণী, আই থিঙ্ক শ্রাবণী লেখা, জানি না শ্রাবণী কি শ্রাবণী, আর এটা চেঞ্জ হয়ে গেছে না, তোমার নাম অ্যাকচুয়ালি শ্রাবণী, যাই হোক। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে। তুমি আর শুভ্রাদি কি একই পাড়ায় থাকো? হ্যাঁ, শুভ্রার আমি একই পাড়ায় থাকি। একই পাড়ায় শুধু না, পাশাপাশি একদম, জানলা দিয়ে কথা বলা যায়। তুমি ওই বুটিকটা থেকে কি টাকা রিটার্ন পেয়েছো নাকি? না না, আমি এখনো টাকা রিটার্ন পাইনি, আর আমি ছেড়ে দিয়েছি ব্যাপারটা। আমাকে অনেকেই বলেছে কনজিউমার হেল্পলাইনে কল করে কমপ্লেন জানাতে, বাট আমার বাবা মা বললো যে এই সামান্য কটা টাকার জন্য এত ঝামেলায় যাওয়াটা দরকার নেই, লোকে ওদের চিনে গেছে, এটাই যথেষ্ট। এটাই, আর কর্মা আছে,
তো যে যা করবে তার ফল সে পাবে। আমার 1700 টাকা নিয়ে কি করবে? বিপাশা এন্ড বিদিশা দি এরা কি তোমার কলেজ ফ্রেন্ডস? হ্যাঁ, ওরা আমার কলেজ ফ্রেন্ডস, মানে আমরা স্কুলে একসাথে পড়তাম, 5 থেকে একসাথে পড়তাম, 5 থেকে একসাথে পড়তাম, বাট ফ্রেন্ডস ছিলাম না। কলেজে উঠে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে। তার আগে আমরা একসাথে পড়তাম, অনেক ব্যাচে পড়তাম, এমনকি ওরা দুজন আমার বাড়িতে একটা পড়তে আসতো, সেখানে আমরা অনলি 3 জনে পড়তাম, ফিজিক্স পড়তে আসতো। তখন আমাদের ফ্রেন্ডশিপ ছিল না, বন্ধুত্ব হয়, কথাই বলতাম না, কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে তো তোর সঙ্গে বেশি বন্ধুত্ব হয়েছে। একদম। তোমার ইউটিউব জার্নিটা বলো ছোট করে, তোমার ইউটিউব জার্নিটা কেমন ছিল? বাড়ি থেকে সাপোর্ট পেয়েছিলে? ইউটিউব জার্নিটা আমি ঠিক করেছি একটা লং ভিডিওতে তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো, মানে ভালো করে জানতেই পারবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা, তো আমি এখানে শেয়ার করছি না। বাড়ি থেকে ছিল, খুবই ভালো সাপোর্ট ছিল। মা বাবা সাপোর্ট না করলে কোনো কিছুতেই উন্নতি করে, আর যারা সত্যি বাবা মা সাপোর্ট ছাড়াও করে সেটা খুব কষ্ট করে করতে হয়। বাবা মার সাপোর্ট ছাড়া কিছু করাটা বাবা মার সাপোর্ট ছাড়া, মানে বিশেষ করে বাড়ির লোকের সাপোর্ট ছাড়া যদি সে একটা ভালো জায়গায় পৌঁছায়, জানতে হবে সে খুব লড়াই করে সেই জায়গায় পৌঁছেছে। একদম, খুব খুব। কাকে দেখি ইউটিউবে আসলে বা ব্লগ করা স্টার্ট করলে? তো আমি ফার্স্টের থেকেই ক্লিয়ার ছিলাম কন্টেন্ট ক্রিয়েশন যখন থেকে শুরু করেছি, যে কিছুদিন পর থেকে আমি ভেবে নিয়েছিলাম যে ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে গ্রো করতে গেলে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্লগিং করব ভাবিনি। আমি ভেবেছিলাম বিউটি কন্টেন্ট বানাবো, হল বানাবো, এইসব। আমি কোনোদিন ভাবিনি এরকম Q&A করবো, ভ্লগ করব। যাই হোক, মানে লাইফ কোথার থেকে যে কোথায় চলে যায় সত্যি। তো আর আমার সব থেকে বেশি আমি ইন্সপায়ার হয়েছিলাম যাকে দেখে ইউটিউবে আসার জন্য, সেটা হচ্ছে দি পশ প্যালেট চ্যানেলের রিয়াঙ্কাকে দেখে। তো ওকে দেখে ওর ভিডিও তখন আমি খুব দেখতিস বা এখন আর অতটা টাইম পায় না দেখার, বা দেখা হয় না হয়তো। আসল কথা, এখন তুই এই লাইনে ঢুকে গেছিস, তোর নিজের ভিডিও এডিট করা, পোস্ট করা, ভিডিও করা, তুই অন্য কিছু দেখার সময় কত পাবি? আর দিদি তুমি এত অ্যাস্থেটিক কন্টেন্ট কি করে বানাও, এই সিক্রেটটা বলো দি। লাভ ইউ ফ্রম কলকাতা। আর প্লিজ বলো যে দেবী বুটিকের সমস্যাটা ঠিক হয়েছে কিনা। অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড। অ্যাস্থেটিক কন্টেন্ট বানানোর সিক্রেট হচ্ছে জেনুইননেস। আমি আগে ভাবতাম, অ্যাকচুয়ালি আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখতাম তখন, কৃতিকা খুরানা, তারপর অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের যাদের বাড়ি একদম সেই অ্যাস্থেটিক্যালি প্লিজিং। তো আমি তখন না ভাবতাম ইংলিশে কথা বলে, তো আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ইউটিউবে আমাকে ওই রকম বাড়ি করে ফ্লুয়েন্ট ইংলিশ ওরকম বলে তবেই কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে হবে। বাট ইভেনচুয়ালি আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমি যেমন আমার লাইফটা সেরকম ভাবেই দেখাতে হবে, কারণ হঠাৎ করে আমি এক লাফে তো ওইখানে পৌঁছে যাব না। যেদিন পৌঁছাবো সেদিন তোমরা সব ট্রানজিশনটা দেখতে পাবে যে আমি কোথা থেকে উঠেছি, তো সেটা আরো ভালো হবে। তো অ্যাস্থেটিক্যালি প্লিজিং আমার কন্টেন্ট আমার লাগে না, অনেস্টলি বলছি, কারণ আমার মনে হয় আমার কাছে যেটা অ্যাস্থেটিক সেটা আরো অনেক হাই লেভেলের। তো নিজে যেমন সেটা দেখানোটাই অ্যাস্থেটিক, সবার নিজস্ব অ্যাস্থেটিক আছে একটা। তো আমার যেটা ভালো লাগে না সেটা হয়তো আরো 10 জনের ভালো লাগবে, যেমন এক্ষুনি তুমি যে কমেন্টটা করলে। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ। কেউ বললো আমার কন্টেন্ট অ্যাস্থেটিক, এটাতেই আমি খুশি হয়ে গেলাম। আর দেবী বুটিকের ব্যাপারটা তো আমি বললামই। যখন তুমি প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলে, ভাবলে বা যখন ভিডিও বানাতে শুরু করলে, তখন তোমার বাড়ির রিয়াকশন কেমন ছিল? আর অবশ্যই তুমি কি ভেবে কন্টেন্ট ক্রিয়েশনের এই ফিল্ডটা চুজ করলে? সত্যি বলতে আমি যখন ফার্স্ট ভিডিও স্টার্ট করেছিলাম তখন তো এরকম ঘন ঘন ভিডিও পোস্ট করতাম না, তখন ইনস্টাতে শুরু করেছিলাম মেনলি। তো আমার একটু অকওয়ার্ড লাগতো, কারণ তখন অলরেডি পড়াশোনা চলছে, আমি কলেজে পড়ি, বা তারপরও যখন চাকরির জন্য পড়ছি, তো কন্টেন্ট বানাতে বসলে না আমার কেমন একটা ফিল হতো যে বাবা মা কি ভাবছে, কি করছি। এটা হয়, এটা যাচ্ছি ভিডিও করতে হবে, মানে এটা কেমন লাগবে। আমি এইখানটায় বসে ভিডিও করি আর সামনে না আমার ছাদ আছে, তো এই জানলাটা খুলে এখান দিয়ে রোদ আসতো, তো তখন আমি একদম এইভাবেই করতাম। আর আমার কাছে তখন কোনো টুলসও ছিল না, লাইটসও ছিল না, তো যা করার এভাবেই করতাম। তো বাবা এখানে হয়তো ছাদে আসতো, আমার কেমন মনে হতো যে বাবা কি ভাবছে, হয়তো পড়াশোনা না করে কি সব করছে, বাবা হয়তো কোনোদিন ভাবেও নি, বাট এগুলো আমার মাইন্ডে চলতো, এগুলো হয়। ঠিক আছে, এমনিতে ওইসব নিয়ে তো খুব বেশি মাথা ঘামায় না। সত্যি কথা আমি যেটা বলছি, মানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট না আসলে কোনো জিনিসে কনফিডেন্স পাওয়া যায় না। মানে তুমি নিজে যদি টাকা আর্ন না করো, কোথাও তুমি রেসপেক্ট পাবে না, না ফ্যামিলিতে না সমাজে, কোথাও তুমি রেসপেক্ট পাবে না, তুমি নিজের ডিসিশনস নিজে নিতে পারবে না। তো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যখন থেকে আমি টাকা আর্ন করতে শুরু করেছি, আই থিঙ্ক বাড়িতে সবাই তাই বোঝে, টাকা আর্ন করা স্টার্ট করলে তখন বুঝতে পারে ও আচ্ছা তাহলে টাকা আর্ন হচ্ছে, তাহলে মনে হয় ওকে একটা মানে কি ঠিকঠাক জায়গা। একটা কাজে আজকে নামলাম, কালকের থেকে যে টাকা আর্ন হবে এটা তো হয় না। এবার এই ফিল্ডটা এমন না, সময়টা দিতে হবে। এবার বাড়ির লোক, সব বাড়ির লোক তো একরকম না। আর এই ফিল্ডটাও তো অতটা নোন ফিল্ড না যে এখানে ভিডিও বানিয়েও কিছু টাকা আর্ন করা যেতে পারে। যেমন কি আজ ঢুকলে তুমি 1 মাস পরে মাইনে পাবা,
বাট চাকরিরও তো একটা প্রিপারেশন ফেজ থাকে যেখানে পড়াশোনা করতে হয়, সেটা ধরে না, কিন্তু বাড়ির লোকরা কিন্তু সেটা ধরে না, এই সবের ক্ষেত্রে কিন্তু মানে সেম ব্যাপার। পড়াশোনা করছো চাকরির জন্য, বাবা এসে দেখছে তুমি পড়ছো, তখন কিন্তু তোমার গিল্টি ফিল হবে না যে আমি পড়ছি বাবা কি ভাববে, তা না। কিন্তু তুমি যখনই এরকম এন্টারটেইনিং কোনো কাজ করবে তখন তোমার মাথায় ঘুরবে যে বাবা মা কি ভাবছে। আর অ্যাকচুয়ালি যদি বাবা মা সাপোর্ট না করে সেটা তো আরো অনেক ডিফিকাল্ট আমার মনে হয়, রাইট? অবশ্যই। খুব সুন্দর লাগছে দিদি তোমাকে, আর কাকিমাকেও খুব 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 সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানে ওই যে ছবিটা দিয়েছে আমাদের দুজনের কালী পুজোর ছবিটা, বাহাত চুলকাচ্ছে, টাকা আসবে মনে হচ্ছে। তোমার কি কোনো সিবলিংস আছে? বাংলাদেশ সম্পর্কে কি জানো, আর বাংলাদেশের কোন জিনিসটা তোমার ভালো লাগে? না, অবভিয়াসলি আমার কোনো সিবলিংস নেই। আমার সিবলিংস থাকলে তো তোমরা দেখতেই পেতে, বা কোনো না কোনো ব্লগে তো দেখতেই পেতে এতদিনে। আমার কোনো সিবলিংস নেই। আর বাংলাদেশ সম্পর্কে আমি কিছুই জানি না, খবরে যা শুনি বাংলাদেশ সম্পর্কে নিয়ে আমাদের কোনো খুব একটা, কারণ আমাদের সত্যি কথা বাংলাদেশে তেমন কোনো রিলেটিভ কেউই নেই। বাংলাদেশের কোন জিনিসটা আমার ভালো লাগে? আমার ভালো লাগেছে বাংলাদেশের যে নাটকগুলো, আমি মাঝে মাঝে দেখি, আমার খুব কিউট আর সুইট লাগে, আর ওদের যে ভাষাটা না বাংলার খুব কিউট লাগে। আমার নাটকগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর তোমার কি ভালো লাগে বলো মা? বাংলাদেশের জামদানি বাংলাদেশের জামদানি একটা বুটিক থেকে। আমার মা মানে প্রচুর শাড়ি কেনে, প্রচুর, লিমিটলেস, ভালো লাগে। গহনা আমার খুব পছন্দের, সাজতে খুব ভালোবাসে মা। মানে একটা টাইমে আমি সাজতাম না কিছু, যখন ক্লাস 10 কি 12 11 পড়তাম, ওই যে রাজস্থানে গেছিলাম তখন আমরা ঘুরতে। রাজস্থানে আরো মানে আমরা একটা গ্রুপের সঙ্গে গিয়েছিলাম, বনগাড়ি অনেক লোকই ছিল। এবার একজনরা মানে ওই দাদার হচ্ছে 2 মেয়ে, বড় মেয়েটা এদের থেকে অনেকটাই বড়, ছোটটা তানার থেকে একটু ছোট। বড় মেয়েটা না বেশ খুব সুন্দর, বেশ কি সুন্দর আইলাইনার টাইলাইনার পরছে, এবার বেশ ভালো লাগছে দেখতে। আমার তখন খুব ইচ্ছা হতো কি কোনোদিনই এরকম সাজগোজ শিখবে না, করবে না, কিন্তু ও যে পরে এই লাইনে আসবে সত্যি আমি কোনোদিন ভাবিনি। খুশি তো বলে? হ্যাঁ, আমি সত্যি সাজগোজ করা পছন্দ করি। আইফোন কেনার টাকা কিভাবে ম্যানেজ করলে, আর তোমার কোনো ফিউচার প্ল্যান? আইফোন আমি কিনিনি, আমার বাবা মা দুজনে মিলে আমাকে গিফট করেছে বার্থডেতে, তো আমাকে তো ম্যানেজ করতে হয়নি। আর আমার ফিউচার প্ল্যান ওরকম ভাবে প্ল্যান করে কিছু হয় না, ঠিক আছে? আমি এতদিন ধরে যা প্ল্যান করেছিলাম সব চেঞ্জ হয়ে গেছে, তো প্ল্যান করা ছেড়ে দিয়েছি। গোয়িং উইথ দ্য ফ্লো, যা হবে ভালো হবে, সব ভগবানের জন্য ছেড়ে দেওয়া। হচ্ছে হাই তনয়াদি, সো হ্যাভ বিন ওয়াচিং ইউর কন্টেন্ট সিন্স ইউর আনবক্সিং সিরিজ। ও থ্যাংক ইউ। সত্যি তুমি আমাদের জন্য একটা আইডল গো, দ্য ওয়ে ইউ স্পোক অ্যাবাউট দ্য স্ক্যাম, সত্যি গো গাটস লাগে এত কিছু বলার জন্য। চলো এবার আমার কোশ্চেন্স। তোমার ফেভারিট স্কিন কেয়ার ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট? ওরকম নির্দিষ্ট কোনো ব্র্যান্ড আমার নেই ফেভারিট, কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু প্রোডাক্টস আমার ভালো লাগে। ইফ ইউ হ্যাড এ সুপার পাওয়ার, হোয়াট ইট উড বি? আমার কাছে যদি কোনো সুপার পাওয়ার থাকতো, আই থিঙ্ক মাইন্ড রিডিং। আমি তাহলে আমার পছন্দের শাড়িগুলো সব, এটা কি সুপার পাওয়ার? ওই পাওয়ারে যে যা যা চাই আমি সবকিছু আমার শাড়ির ভীষণ মানে পোকা। আচ্ছা, এটা আন্টির জন্য। আন্টি, ডেসক্রাইব ইউর গার্ল ইন 1 ওয়ার্ড। আমাকে একটা ওয়ার্ডে ডেসক্রাইব করো। খুব কঠিন বিষয় তো, একটা ওয়ার্ডে বলতে হবে, একটা সেন্টেন্সে বললে হবে না? ঠিক আছে, একটা সেন্টেন্স, চলো একটা সেন্টেন্স। খুব ভালো, খুব ভালো মেয়ে, সত্যিই তো তুই ভালো মেয়ে। তাহলে তো তোর সঙ্গে বল সবকিছু বিষয়ে তো আমার কিছু মানে কি দ্বিমত হয় না তো। হাই তনয়াদি, তোমাকে খুব ভালো লাগে আমার, এন্ড তোমার ভিডিওগুলো, তোমার থেকে অনেক ইন্সপায়ার্ড হই। লাভ ফ্রম হাওড়া। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু হাওড়াতেই পোস্টিং ছিল আমার, যখন পোস্ট অফিস ছিল, মানে হাওড়া শুনলেই আমার এটা মনে পড়ে। কেমন একটা মানে কি খুবই হরিফাইড এক্সপিরিয়েন্স। তো মানে ওই টাইমটাতে আমরা তিনজনই পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। নিউ কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইলে লো বাজেটে কি কি প্রোডাক্টস কেনা যেতে পারে প্লিজ বলো। জাস্ট একটা ফোন, আর কিচ্ছু না। ফোন নিয়ে স্ট্যান্ডেরও দরকার নেই, নিজের মতো করে স্ট্যান্ড বানিয়ে নেওয়া যায়। আমি বই ফই দিয়ে সেট করতাম স্ট্যান্ড, ঠিক আছে? জাস্ট একটা ফোন, আর কিচ্ছু লাগবে না। প্রথমে তো কারোরই কিছু থাকে না, ফোন একটা ফোন থাকলে, ফোন মানেই যে ফার্স্টে আইফোনই দরকার এমন না। তো OnePlus এ করতিস আগে বল। কি হচ্ছে? তোমার এজ কত? আমার এজ হচ্ছে, বলবো এজ? আমার এজ 25। আমি তো জানি আমাকে দেখে কত মনে হয় আমার এজ।
আচ্ছা, আর তুমি রিলেশনশিপে থেকেও কেন হাইড করে রেখেছো? এবার বল, সত্যি কথা বল। দাদাকে নিয়েও ব্লগ বানাও বা শর্টস বানাও, আর তোমার আইসটা পুরো মা দুর্গা। থ্যাংক ইউ, তোমাকে পুরো বিউটি কুইন লাগে। লটস অফ লাভ ফর ইউ, কিউটেড ডিব্বা। ডিব্বা কোন দাদা রে? তার আগে আমাকে বল দাদার খবর। তোমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ায় রিভিল করা উচিত? সবাই দাদাকে দেখতে চাইছে তো, দাদার ফ্যানদের জন্য। আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় সেটা মানে কি তখনই মানে কি জানানোর দরকার আছে। জানতে তো পারবে। এক্স্যাক্টলি। তোমার আর তোমার মায়ের ফেভারিট ফুড কি? আমার তো বিরিয়ানি ভাই, আমি পুরো বিরিয়ানি লাভার। মা? আমার বিরিয়ানি ভালো লাগে, কিন্তু সেটা প্রথম দিন, পরের দিন মার ফেভারিট ফুড আমি বলছি কি ধোসা, তাই না? কিন্তু অনেকদিন খাইনি জানিস, ধোসা বানাতে গিয়ে যা হয়েছে। আমরা ধোসা বানানোর একটা ভিডিও আছে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও। আর কি বাজে বানিয়েছিলাম আমরা, তোমরা জাস্ট ভিডিওটা প্লিজ দেখো, এখানে আছে। তোমার এত কিউটনেসের সিক্রেট কি? স্কিন কেয়ার। What does your mom feel when someone praises your content in front of her? I'm sure she feels very proud, but wanna hear it from her. বাবার কথা জিজ্ঞেস করতে হবে? কেউ বাবার কথা কেন জিজ্ঞেস করনি? এটা হচ্ছে মার কোশ্চেন। খুব মানে ভালো তো লাগেই, আর মানে ভিতরে ভিতরে খুব গর্ববোধ করি, খুবই ভালো লাগে। ভালো কিছু ছেলে মেয়ের সম্বন্ধে প্রশংসা কোন মা বাবা মানে মা শুনতে না চায়? মা বাবা সবাই। আমি সত্যি খুব চাইতাম যে বাবা মা যেন আমাকে নিয়ে প্রাউড হয়, এটা আমার মানে স্বপ্ন ছিল, যেটা এখন আমি পুরোপুরি মানে বলবো না যে আমি পুরো অ্যাচিভ করতে পেরেছি, আমি এখনো নিজেও সেটা ফিল করি না। তো যেদিন আমি এটা অ্যাচিভ করতে পারবো, আমার নিজের মনে হবে যে বাবা মা সত্যি প্রাউড, যেদিন বাবা মার মুখের মধ্যে সেই এটা দেখতে পাবো, সেদিন আমি ওকে নাও আই এম সাকসেসফুল। জয়শ্রী লিখেছে, কোশ্চেন কি করবো? আমি তো হাঁ করে আন্টির দিকে দেখছি, কি দারুণ, কি মিষ্টি। জয়শ্রী রতনদার মেয়ে তো, ও তো সবসময় বলে আন্টি খুব মিষ্টি, আন্টি ও অকারণেই প্রশংসা করতে থাকে। ও প্রশংসা মানে করার জন্যই জানো আছে। সোশ্যাল মিডিয়াতে আছো যখন, প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, সেটা কিভাবে হ্যান্ডেল করো আর নিজেকে কিভাবে মোটিভেট করো? কোশ্চেনটা নিলে ভালো লাগবে, টেক কেয়ার। প্রচুর আছে, সেটা কি করে হ্যান্ডেল করি আমি? যদি আমার মনে হয় যে সেটা খুবই খুবই বাজে, আমার মাইন্ডে এফেক্ট ফেলছে, আমি সেটাকে মানে ইউজারকেই হাইড করে দিই, যাতে সে আমার কোনো পোস্টে কখনো কমেন্ট করতে পারে না, যেটা আমি খুব সহজে করি না। ঠিক আছে, আমি যদি দেখি কন্টিনিউয়াসলি সে 10-15 দিন ধরে সব কন্টেন্টে খারাপ খারাপ কমেন্ট করেই যাচ্ছে, অবভিয়াসলি আমার মেন্টাল পিস আমার কাছে সবার আগে, তো আমি সেটাকে মানে ইউজারকেই টোটালি আমি হাইড করে দিই আমার চ্যানেল থেকে। আর তুমি নিজেকে কিভাবে মোটিভেট করো নেগেটিভ কমেন্টসের পর? তো আমি তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। তো একটা টাইমে আমি আর বিপাশা বিদিশা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছিলাম, কিন্তু সেই সময় ওদের অনেক ফলোয়ার্স বেড়ে গেছিলো ইনস্টাগ্রামে, বাট আমি সেরকমভাবে সাকসেস একদমই পাচ্ছিলাম না। তো মাঝে মাঝে বিপাশা বিদিশা মানে আমরা খুব ভালো ফ্রেন্ড, ওকে আমাদের সব সময় অনলাইনে কথা হতেই থাকে, চ্যাটে দেখা তো হয়ই, চ্যাটেও হতেই থাকে। তো ওরা যখন বলতো যে এরকম বাজে কমেন্ট এসছে, হয়তো অনেক সময় খুবই খারাপ ফিল করতো আমার সাথে, সেটা শেয়ার করতো, তো আমি অবভিয়াসলি ওদের কনসোল করতাম। কিন্তু আমার একটা জিনিস মনে হতো যে অ্যাটলিস্ট ওদের কাছে মানে এই অপশনটা আছে যে ওরা আমাকে বলছে যে এরকম অনেক খারাপ কমেন্ট এসছে, ওরা সেটা শেয়ার করছে, মানে এরকম প্রবলেম চাই আমি লাইফে, যে আমার পোস্টে প্রচুর কমেন্ট আসছে, তার মধ্যে থেকে কিছু কমেন্টস নেগেটিভ। তো আমি ভাবতাম যে আমার যদি কোনো দিন অনেক সাবস্ক্রাইবার হয়, তো আমিও এরকম শেয়ার করতে চাই বন্ধুদের সাথে, যে জানিস এরকম নেগেটিভ কমেন্টস এসছে, আমার কষ্ট হচ্ছে, মানে এই ফিলিংটাও আমি ফিল করতে চেয়েছিলাম, যেটা হচ্ছে। তো আমি বলবো না যে নেগেটিভ কমেন্টস বলে আমার ভালো লাগে, বাট আমি সেই সময় নিজেকে প্রমিস করেছিলাম, যেটা আমার এখনো খুব ভালো করে মনে আছে, যদি কোনোদিন আমার সাবস্ক্রাইবার্স বা ফলোয়ার্স কাউন্ট অনেক বাড়ে, তো আমার যদি নেগেটিভ কমেন্টস আসে, আমি সেটার দিকে নজর দেবো না, আমি ভাববো যে এই জায়গাটাতেই আমি পৌঁছাতে চেয়েছিলাম। নেগেটিভ যদি 5 জন করে 10 জন তো পজিটিভও করে, তো আমি সেই দিনটাকে মনে করি 5 জনেরটা বেশি মাথা না ঘামানোটাই ভালো। আর আমি অ্যাকচুয়ালি সেই দিনটা মনে করি যেদিন আমি আর এই কষ্টটা হয়েছিল, যে আমি চাইতাম যে আমার পোস্টেও এরকম কমেন্ট করুক লোকে, ভাই এটা নিয়েও আমিও একটুখানি হ্যান্ডেল করব। হ্যাঁ, তো সেই দিনটার কথা মনে করি, এন্ড ওকে যে যত নেগেটিভ কমেন্টসই করুক আমি অলরাইট।
আচ্ছা এখানে না অনেক কোশ্চেন্স আছে, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আর 2টো কোশ্চেন নেবো, আমি ভালো করে খুঁজে 2টো নিচ্ছি, আর তারপরে আমি আবার পরে তো কোশ্চেন অ্যান্সার আনবোই, সেখানে তোমরা কোশ্চেন করতেই পারবে। ইউটিউব নিয়ে যে কোশ্চেনগুলো আছে সেগুলো না আমি নিচ্ছি না, কারণ আমি একটা লং ভিডিও বানাবো বলেছিলাম, ইউটিউবে কি করে গ্রো করা যায়, আমি কি করে গ্রো করেছি, আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো ইউটিউবের কমেন্টগুলো আমি ওই ভিডিওটাতে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? এখানে তোমরা যে কমেন্টগুলো করেছো সেগুলো ওই ভিডিওটাতে ইনক্লুড করে দেবো। বনগাঁতে তুমি কোথায় থাকো, তুমি কোন প্রাইমারি স্কুলে পড়েছো? আমি পড়েছি মাদার টেরেসা একাডেমিতে। আর কোথায় থাকি অ্যাকচুয়ালি অনেকেই জানো, বাট আমি অ্যাকচুয়াল লোকেশনটা আমি ইউটিউবে ডিসক্লোজ করতে চাই না ফর সেফটি রিজনস। যারা জানো তারা তো জানোই, বাট আলাদা করে আমি বলছি না ভিডিওতে। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। আর বাকি সব রিপিটেড কোশ্চেন আছে, তো সেগুলো আমরা নিচ্ছি না। তোর ছোট পিসির আসলে খুব ভালো হতো, তাহলে সবাই দেখতে পেতাম। ওকে, তো আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে ভিডিওটা, বা তোমার কেমন লাগলো ভিডিওটা করে? ফার্স্ট টাইম মা আমার সাথে কোনো বসে ভিডিও করলো, অকওয়ার্ডনেসটা অনেকটা কেটে যাচ্ছে, তাই না? কেমন লাগে যদি আবার কিছু করতে হয় তখন দেখবি আর এতটা মানে একদম আবার পরে মানে কিছুদিন পরে আবার আসা যাবে। হ্যাঁ, তো তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, বলে দাও মা কি করতে হবে? লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। একদম বলতেও হলো না, আমার মুখস্থ। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। বাই বলো, বাই।